Welcome my students and friends. It's your own YouTube channel একাগ্রতা ক্লাসেস। দেখো তোমরা যারা ক্লাস 11 এ পড়ছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে তাদের পরীক্ষা চলছে, সেমিস্টার 1 এর एग्जाम চলছে আর কি। তো তোমাদের লাস্ট একটা एग्जाम কস্ট ট্যাক্সটা বাকি রয়েছে। তো তার পার্ট 1 এ আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছিলাম আমার ভিডিওতে। এই দ্বিতীয় ভিডিওটা করছি এবং সেমিস্টার 1 এ তোমাদের জন্য আমার করা লাস্ট ভিডিও। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে। ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও। যারা চ্যানেলটাতে নতুন অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নেওয়া যাক। কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমি চলে এসেছি। দেখো উত্তর করাই আছে এখানে প্রথম থেকে একদম। দেখো একদম প্রথমে পরিবাহী হিসাব নিকাশ হলো কলা ও বিজ্ঞান, সি অপশন সি। পরিবাহী হিসাব নিকাশের উদ্দেশ্য হলো পরিবাহী হিসাব নিকাশের পরিবাহী হিসাব নিকাশের উদ্দেশ্য হলো পরিবাহী হিসাব নিকাশের উদ্দেশ্য হলো পরিবাহী নির্ধারণ, পরিবাহী নিয়ন্ত্রণ, দরপত্রের মূল্য স্থিরকরণ অর্থাৎ সবকটা ডি নিচের কোনটি উৎপাদন পরিবাহী কেন্দ্র, একত্রীকরণ বিভাগ, বিবৃতিগুলি সঠিক সত্য না মিথ্যা বলো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো। সেটা হচ্ছে অপশান ডি হবে, অপশান ডি। এটা হচ্ছে মিথ্যা, বি সত্য, সি মিথ্যা, ডি সত্য। পাঁচেরটা দেখো, পাঁচেরটা তোমরা ভালো করে জানো। সিমেন্ট শিল্পের পরিবাহী একক হবে টন, মানে A3। আচ্ছা বালি কিসে মাপা হয় বলতো, ঘনফুট। 1 তার কিলোমিটার, 4 আর বাড়ি তোমার এখানে বাড়ি রয়েছে, বাড়ি বর্গফুট 2, 3142 দেখো এখানে রয়েছে। জুতো তৈরির জন্য চামড়া বাবদ ব্যয় হলো প্রত্যক্ষ কাঁচামালের ব্যয়। রক্ষণাবেক্ষণের খরচ হলো আধা পরিবর্তনশীল ব্যয়। পরবর্তী প্রশ্ন দেখো, ওভারহেড দেওয়া রয়েছে, প্রাইম কস্ট, ওভারহেড ওয়ার্ক কস্ট, ওভারহেড কস্ট অফ প্রোডাকশন। আচ্ছা 4 নম্বরটা কি হয় বলতো, 4 নম্বরটা নিচে নকশাটি পূরণ করতে বলেছে। প্রাইম কস্টের সাথে ওভারহেড যোগ হলে হয়ে যায় ওয়ার্কস কস্টের সাথে ওভারহেড যোগ হলে কস্ট অফ প্রোডাকশন। তারপর হয়ে যাবে কস্ট অফ সেলস অর্থাৎ ফ্যাক্টরি। প্রথমটা হবে ফ্যাক্টরি ওভারহেড, তারপরটা হবে অফিস ওভারহেড, এটা হবে সেলিং ওভারহেড, আর এটা হয়ে যাবে কস্ট অফ সেলস। সি অপশন সি উত্তর। প্রাইম কস্ট 40,000 টাকা, সেলিং ওভারহেড 3,500, আর প্রফিট যদি 3,000 হয়, অফিস ওভারহেড 2,500, ফ্যাক্টরি ওভারহেড 8,000। উৎপাদন ব্যয় বের করতে বলেছে। প্রাইম কস্ট 40,000 এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করো 8,000, 48,000, আর তার সাথে 2,500 যোগ করো অফিস ওভারহেড, আর বাকিগুলো কিছু করতে হবে না, 25,500 উত্তর হবে। এরপর দেখো র মেটেরিয়াল অন 1/1/24 5,000 and 31/24 6,000, র মেটেরিয়াল পারচেজ 30,000, অ্যাবনর্মাল লস অফ র মেটেরিয়াল 2,000, ডাইরেক্ট ওয়েজেস 6,000, ফ্যাক্টরি রেন্ট 5,000, অফিস এক্সপেন্স 4,000, সেলিং এক্সপেন্সেস 1,000। এক্ষেত্রে উপরে পজিশনের প্রাইম কস্ট। আচ্ছা প্রাইম কস্ট করতে গেলে র মেটেরিয়াল ওপেনিং স্টকের সাথে পারচেজ যোগ করবে 30, 5, 35, তার থেকে 6,000 বাদ দেবে মানে 29, তার থেকে অ্যাবনর্মাল লস 2,000 বাদ দাও মানে 27, 27 এর সাথে ডাইরেক্ট ওয়েজেস যোগ করো 6,000, 33 হয়ে গেল তোমার প্রাইম কস্ট। নিচের বিষয়গুলি ক্রম অনুযায়ী সঠিক সাজাও, সঠিক বিকল্পটা নির্বাচন করো। কারখানা ব্যয়, তারপর উৎপাদন ব্যয়, বিক্রয়ের পণ্যের পড়তা আর বিক্রয় ব্যয়। সি। আচ্ছা কাঁচামালের স্বাভাবিক ক্ষতি উৎপাদন ব্যয়ের অংশ নয়, সঠিক। কাঁচামালের স্বাভাবিক ক্ষতিকে কাঁচামালের গুণ ব্যয়ের থেকে বাদ দিতে হয়, সঠিক। অপশন বি দুটোই সঠিক। পরবর্তী প্রশ্ন,
আধুনিক ভারতবর্ষে প্রথম আয়কর আইনটি যে সময় প্রবর্তিত হয় 1860 আইন অনুযায়ী নির্ধারিত আয়কর প্রদান করতে হয়। বিশেষ আয়ের উপর বিশেষ কর হার প্রযোজ্য, যা অর্থ আইনে উল্লেখযোগ্য। এক্ষেত্রে উত্তরটা হবে সি একটা, অর্থাৎ এ সঠিক কিন্তু আর কখনোই সঠিক নয়। এরপরে চলে আসি আমি, দেখো এদিকে কয়েকটা প্রশ্ন বাকি রয়ে গেছে। কোনো একটি বিশেষ সুবিধা ত্যাগের জন্য যে ক্ষতি হয় তাকে বলে সুযোগ ব্যয়। অপশন বি, ক্রেতাকে আকৃষ্ট করার জন্য পণ্যের আকর্ষণীয় মোড়ক বাবদ যে ব্যয় হয় তাকে বিক্রয় সংক্রান্ত ব্যয় হবে। অর্থাৎ যদি ওই মোড়কটা না থাকতো সেক্ষেত্রে ক্রেতা আকৃষ্ট হতো না, বিক্রি হতো না। বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা সেটা লিখতে হবে। দেখো এক একটা সত্য, দুই একটা সত্য, তিন একটা মিথ্যা, চারটা মিথ্যা। অপশন সি পড়ে নেবে তোমরা ভালো করে এটা। সকল একক প্রতি স্থির ব্যয় হ্রাস পায় যখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। সকল প্রকার প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি হলো মূল ব্যয় ও সকল প্রকার পরোক্ষ ব্যয়ের সমষ্টি হলো উপরি ব্যয়। নিম্নরূপ কোন বিষয়ে কোন ব্যয়টি পরিব্যয় হিসাব খাতের অন্তর্ভুক্ত করা হয় না? স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি। এরপরে 60,000 একক পণ্য উৎপাদন করেছে, খরচ করছে 2,40,000 টাকা। যদি 50 একক পণ্য বিক্রয় হয় তবে অন্তিম মজুত পণ্যের মূল্য কত হবে? এই ধরনের প্রশ্ন আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। প্রথমে 2,40,000কে 60,000 দিয়ে ভাগ করবে, তোমার 4 চলে আসবে। সেই 4-এর সাথে কত গুণ করবে না, তুমি প্রোডাকশন করেছো 60,000 কিন্তু বিক্রি হয়েছে 50,000, মানে 10,000 দিয়ে গুণ করবে। উত্তরটা চলে আসবে 40,000। কোনো একটি পণ্য বিক্রয়ের পরিমাণ 70,000 একক। প্রারম্ভিক ও অন্তিম মজুত সম্পর্কে যথাক্রমে 10,000 এবং 15,000 হলে উৎপাদিত পণ্যের পরিমাণ কত হবে? বিক্রয়ের পরিমাণ করে দিয়েছে 70,000, তার সাথে ক্লোজিংটা যোগ করো 15, 85 হয়ে গেল। তার থেকে 10 বাদ দাও, 75 হয়ে গেল। এবারে চলে আসি, দেখো আয়কর আইন করদাতার, দেখো এটা হবে অপশান উত্তর দেওয়া আছে। অপশান এ বলছে না, অর্থাৎ 1-এর সাথে 3। দেখো এখানে বিভিন্ন প্রকল্প বিনিয়োগের মাধ্যমে অর্থ সঞ্চয় উৎসাহিত করে। ভারতের সংবিধান, এটা 3 করো। ভারতের সংবিধানের যুগ্ম তালিকায় কেন্দ্রীয় রাজ্য সরকারের অধিকার দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা এটা 4। প্রত্যক্ষ কর যার উপর আরোপ করা হয় এক ধরনের পরোক্ষ কর, সেটা হচ্ছে তিনি অন্য কোনো ব্যক্তির উপর চাপিয়ে দিতে পারবেন না। 2, আর পণ্য পরিচয়ের উপর আরোপিত কর হলো এক ধরনের পরোক্ষ করের উদাহরণ। 1, এক্ষেত্রে অপশন এ বলা যাচ্ছে। এরপরে দেখো আয়কর আইন অনুযায়ী ব্যক্তির ক্ষেত্রে যে বিবৃতিটি সঠিক নয়, একজন অপ্রাপ্ত বয়স্ক বা বিকৃত মস্তিষ্কের স্বতন্ত্র ব্যক্তি দায় বিবেচিত হতে পারে না। যে বিবৃতিটি সঠিক নয়, একজন অপ্রাপ্ত বয়স্ক বা বিকৃতি মস্তিষ্কের অংশীদারি কারবারি প্রতিষ্ঠানের ব্যক্তি বলা যেতে, অংশীদারি কারবারি প্রতিষ্ঠানকে ব্যক্তি বলা যেতে পারে। এটা তো কারবারি প্রতিষ্ঠানকে ব্যক্তি বলা যেতে পারে। অপশন এ হবে, এটা অপশন এ হবে। কোনো একটি পূর্ববর্তী বছরে একজন নির্ধারিত ড্যাশের উপর কর আরোপ করা হয়। কোনো একটি পূর্ববর্তী বছরে একজন নির্ধারিত ড্যাশের উপর কর আরোপ করা হয়। প্রাপ্ত এখানে হচ্ছে মোট আয়ের সমগ্র মোট আয়ের উপরে, প্রাপ্ত মোট আয়ের উপরে। সি, 1961 সালে আয়কর আইনের ধারা 15 থেকে 17 মধ্যে উল্লেখিত আয়গুলি সাজাও এবং সঠিকভাবে নির্বাচিত করো। 15 থেকে 17, এক্ষেত্রে বেতন থেকে আয়, তারপরে হবে গৃহ সম্পত্তি থেকে আয়, মূলধনী লাভ থেকে, কারবারি বা পেশা, সবশেষে অন্যান্য উৎস। পরপর সাজালে ডি উত্তরটা আসছে। মিস্টার ওয়াই হলেন একজন হিন্দু আদিবাসী ফ্যামিলির 1/3 সদস্য।
2023-24 পূর্ববর্তী বছরে ব্যবসা থেকে 70,000 টাকা এবং তার ব্যক্তিগত আয় 7,20,000 টাকা সংশ্লিষ্ট পূর্ব তার করযোগ্য আয় হবে। আর সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরে তার করযোগ্য আয় কত হবে? এটা 7,20,000 প্লাস 7,27,000 টাকা, এটা 7,27,000 কিন্তু 7,27,000 টাকা। এলো কিভাবে? 70,000 1/10 করে নেবে, 7,000 আসবে, তার সাথে 7,20,000 যোগ করে দিলে 7,27,000 চলে আসছে। এরপরে দেখো মোট আয়ের অন্তর্ভুক্ত আয়গুলি সর্বদাই করযোগ্য হবে। এগুলো সত্য মিথ্যা করতে বলেছে। এক একটা মিথ্যা, দুইটা সত্য, তিনটা মিথ্যা, চারটা মিথ্যা। আয়কর আইনের যে ধারায় একজন স্বতন্ত্র ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য অতিরিক্ত শর্তের বিষয়টি উল্লেখ আছে। 66A 66C অপশন সি হবে। প্রীতম মুখার্জি চাকরির উদ্দেশ্যে 18/5/23 তারিখে প্রথমবারের জন্য অস্ট্রেলিয়া গেছেন। 11/5/24 তারিখে ভারতে ফিরে এসেছেন। 2023 তারা আবাসিক মর্যাদা, আবাসিক ও সাধারণ আবাসিক। প্রীতম মুখার্জি চাকরিতে 18/5/23 তারিখে প্রথমবারের জন্য অস্ট্রেলিয়া গেছেন এবং 11 তারিখে ভারতবর্ষে ফিরে এসেছেন। কতদিন থাকছে আগে দেখে নেবে, দেখে নিয়ে উত্তরটা হবে আবাসিক ও সাধারণত আবাসিক। আয় অর্জন যেখানেই হোক কেন ভারতে যদি তা প্রাপ্ত হয় তাহলে অপশন ডি, ভারতের থেকে অংশী বা নিয়ন্ত্রিত কোনো ব্যবসা থেকে ভারতের বাইরে আয় অর্জিত হলে তা অনামের কাজে করমুক্ত। অপশন ডি কেবলমাত্র 1, 2 আর 4 উত্তরটা হবে। আয়কর আইনের ধারা 6 উপধারা 1 অনুযায়ী ভারতে বিবেচিত আবাসিক সকল সময়ের জন্য ড্যাশ বলে গণ্য হবেন, আবাসিক কিন্তু সাধারণ আবাসিক নন। নেপাল থেকে অর্জিত কৃষি আয় নেপালেই প্রাপ্ত হলে তা কেবলমাত্র আবাসিক ও সাধারণ আবাসিকের ক্ষেত্রে করযোগ্য হবে। এরপরে চলে আসছি, দেখো নিচের স্তম্ভ দুটির মধ্যে মিল করো। এটা অপশন সি হবে, তোমরা দেখে নিও। একজন স্বতন্ত্র ব্যক্তি ভারতের নাগরিক কিন্তু আবাসিক নাও হতে পারেন, আবার একজন বিদেশি নাগরিক ভারতের আবাসিক হতে পারেন। এতে সত্য মিথ্যা করতে বলেছে। 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা। নেক্সট, কোনো একটি পূর্ববর্তী বছরে একজন স্বতন্ত্র ব্যক্তি আবাসিক কিন্তু সাধারণত আবাসিক নয় হিসাবে গণ্য হতে পারেন। এবং আর ওয়াই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। দেখো এখানে 36টা প্রশ্ন ছিল, আরো কতগুলো প্রশ্ন রয়েছে বলে দিই। পরিবাহী হিসাব নিকাশের প্রতিবেদনের প্রকাশ সময় হলো পরিচালন বিভাগের সময় নির্দেশ মতো। বিদ্যুৎ শিল্পের পরিবাহী একক কিলোওয়াট, এটা আগে এসেছে। পরিবাহী হিসাব নিকাশের সীমাবদ্ধতা, সবগুলো ব্যয় সংগঠিত হওয়ার পরে যে ব্যয়কে হিসাবে নথিভুক্ত করা হয় তাকে ঐতিহাসিক ব্যয় বলে। টেলিফোনের ব্যয় আধা পরিবর্তনশীল, আগেও হয়েছে। স্তম্ভ মেলানো এখান থেকে। দেখো সার আছে, পাট আছে, কাগজ আছে, পেট্রোল আছে। পেট্রোল ব্যারেল হবে নিশ্চয়ই, D1। কাগজ বেল, কাগজ রিম 4, পাট বেল 3 আর 60 টন 2341 সি উত্তর। আচ্ছা 7 নম্বর প্রশ্ন, নিচে বিবৃত সত্য মিথ্যা বিয়েরটা হবে উত্তর। মোট পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায় যখন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। অপশন সি। কাপড় তৈরি সুতো বাবদ ব্যয় হলো প্রত্যক্ষ। নিচের চিত্রটি সম্পূর্ণ করো। পরোক্ষ কাঁচামাল পরোক্ষ, এটাকে বলে উপরি ব্যয়, সি। এরপরে 11 নম্বর প্রশ্ন, এক একক পণ্য উৎপাদন বাড়লে বা কমলে মোট ব্যয়ের পরিবর্তনকে বলে প্রান্তিক ব্যয়। বিবৃতি আধা পরিবর্তনশীল ব্যয়ের উৎপাদন হ্রাস বৃদ্ধির সঙ্গে অসমানুপাতিক হারে পরিবর্তিত হয়। আধা পরিবর্তনশীল ব্যয়ের একটি অংশ স্থির ও অপর অংশ পরিবর্তনশীল। বিবৃতির কারণ উভয় ঠিক। বি। উৎপাদন ব্যয় ইকুয়ালস টু ড্যাশ প্লাস প্রশাসনিক ব্যয়। কারখানা ব্যয় প্লাস প্রশাসনিক ব্যয় হবে এটা। পরিবাহীপত্র প্রস্তুতে যে ধরনের ব্যয়কে বিবেচনা করা হয় না তা হলো মূলধন জাতীয়। আচ্ছা এরপরে উৎপাদন ব্যয়ের উপর 33 পণ্য হলে বিক্রয়ের উপর হবে 25%। এই জিনিস তোমাদের কিভাবে করতে আগে শিখিয়ে দিয়েছি। ন্যূনতম কোন আইটি পরিবাহী হিসাবে আসে সেটা দেখতে হবে। দেখো
তাই সম্পত্তি বিক্রয় কোনোটিই নয়, এখানে সব করে আসবে না। এরপরে দেখো নিচের পরিবারপত্রের শ্রেণীগুলির ক্রম অনুযায়ী সাজাও। প্রথমে হচ্ছে মূল ব্যয়, তারপরে হচ্ছে কারখানার ব্যয়, 2 এর পরে 1, তারপরে হচ্ছে উৎপাদন ব্যয় খোঁজো, উৎপাদন ব্যয়, তারপরে হচ্ছে বিক্রিত পণ্যের কর্তা 3, আর লাস্টে বিক্রয় ব্যয় বি অপশান। নিচে তথ্য প্রতিষ্ঠানের সেলিং প্রাইস কত হবে দেখো, সেলিং প্রাইস বলেছে 20,000, ডাইরেক্ট মেটেরিয়াল তার সাথে ডাইরেক্ট যোগ করো 25,000, ফ্যাক্টরি ওভারহেড চার্জ এটা কস্ট সিট একটা 29,000, তার সাথে অফিস ওভারহেড যোগ করো 6,000, 35,000, প্রফিট অন সেলস বলেছে, প্রফিট অন সেলসটা বের করে নিতে হবে 35,000 এর উপরে 20/80 করলে উত্তর চলে আসবে 37,200, তোমরা ক্যালকুলেশন করে নেবে। র মেটেরিয়াল কনজিউম 1 লাখ, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 20,000, প্রোডাক্টিভ ওয়েজেস 15,000, আনপ্রোডাক্টিভ 3,000, রয়্যালটি অন প্রোডাকশন এত দিয়েছে। উপরের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানের মূল ব্যয় কত হবে দেখো, র মেটেরিয়াল কনজিউম হচ্ছে 1 লাখ, তাহলে ক্লোজিং স্টকের আর কোনো কাজ নেই। প্রোডাকশন হচ্ছে 15,000, 1 লাখ 15 হলো, আনপ্রোডাক্টিভ 3,000, না রয়্যালটি অফ প্রোডাকশন হচ্ছে তোমার 5,000, 1 লাখ 20, আর আদার্স চার্জেবল এক্সপেন্সেস 1,000, 1 লাখ 21, বাকিগুলো কিছু করতে হবে না। এরপরে দেখো কস্ট অফ প্রোডাকশন 44,000, অফিস ওভারহেড 10% অফ ওয়ার্ক কস্ট হলে ফ্যাক্টরি ওভারহেড 30% অফ ফ্যাক্টরি ওভারহেড 30% অফ প্রতিষ্ঠানের মূল ব্যয়ের পরিমাণ কত হবে দেখো। কস্ট অফ প্রোডাকশন বলে দিয়ে 44,000, এটা ব্যাক ক্যালকুলেশন করে করে আসতে হবে, 8,000 উত্তর হবে। তুলনামূলকভাবে যে কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় প্রত্যক্ষ কর। 1961 খ্রিস্টাব্দে আয়কর আইনে যাবতীয় বিধি পরিবর্তনের প্রতিনিয়ত কাজ করার জন্য ব্যাসকে ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পরিষদ। আয় খাতের ক্ষেত্রে নিচের যে বিকল্পটি সঠিক, কেবলমাত্র 1, 2 আর 3। এরপরে চলে আসি বিবৃতি আয়কর আইনের 3 ধারা অনুযায়ী নির্ধারণ বছর হলো 2022-23-24। মহিমবাবু 1-5-23 তারিখে 45,700 টাকা মাস মাইনাস সরকারি চাকরিতে যোগদান করেন। এখানে এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয়। জি ইকুয়ালস টু টি, যেখানে জি ইকুয়ালস টু সমগ্র ব্যয়, টি ইকুয়ালস টু করযোগ্য আয়, তাহলে অলওয়েজ জি গ্রেটার দ্যান টি হবে, জি গ্রেটার দ্যান টি হবে। আচ্ছা এখানে বাস ইকুয়ালস টু হবে এটা অপশান সি। সত্য মিথ্যা সত্য মিথ্যা অপশান সি। একজন নির্ধারিত করযোগ্য আয় ও কর নির্ধারণের ধাপগুলিকে সাজাও। প্রথমে বিভিন্ন খাতের আয় পৃথক পৃথকভাবে নির্ধারণ, সমগ্র মোট আয় নিরূপণ, মোট আয় ও করযোগ্য আয়, না তার আগে এটা বাদ দিয়ে দিতে হবে, 6A থেকে উল্লেখিত ছাড়গুলো বাদ দিতে হবে, লাস্টে মোট আয় ও করযোগ্য আয়। বি শেয়ার এবং ইউনিট হস্তান্তর থেকে উদ্ভূত দীর্ঘমেয়াদী লাভ তারিখে বা তার এগুলো সত্য মিথ্যা। এক্ষেত্রে কেবল 1, 2 এবং 4 এটা সঠিক, অপশান ডি, অপশান ডিটা হবে উত্তর। স্তম্ভ মেলাতে বলেছে, অপশান বি। এরপরে দেখো 6.1 ধারা এবং 6.6 ধারা উল্লেখিত কোনো সদস্য ব্যক্তি যদি কোনো একটি পূর্ববর্তী সব মিলিয়ে 120 দিন বা তার বেশি, তবে 182 দিনের কম এবং সংশ্লিষ্ট পূর্ববর্তী ঠিক আগে যারা 365 দিনের তার বেশি ভারতবর্ষে বসবাস করেন, তাহলে তাকে বলা হবে আবাসিক, কিন্তু সাধারণ আবাসিক নয়। ভবেশ দাস চাকরির উদ্দেশ্যে প্রথমবার বিদেশে রওনা দিয়েছে, ভারতে ফিরে এসেছেন আবার দেখো 16-3-24 গিয়েছিল, 13-9-23 2023 দায় আবাসিক, কিন্তু সাধারণ আবাসিক ও সাধারণত আবাসিক হয়ে যাচ্ছে। তোমরা ক্যালকুলেশনটা করে নেবে। এটা ভারতের বাইরে থেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত কোনো ব্যবসা থেকে যদি ভারতের বাইরে আয় অর্জিত বা উদ্ভূত হয়, তাহলে নিচের যে ক্ষেত্রে করযোগ্য আবাসিক এবং সাধারণ আবাসিকের ক্ষেত্রে কোনো একটি পূর্ববর্তী বছরে একজন স্বতন্ত্র ব্যক্তি আবাসিক হিসাবে বিবেচিত হবে না যদি তিনি সংশ্লিষ্ট বছরে কমপক্ষে 182 দিন ভারতে থাকে। আবাসিক হিসাবে বিবেচিত হবেন, তাহলে 182 দিন থাকতে হবে ওনাকে।
দেখো এই কতগুলো প্রশ্ন তোমাদের আলোচনা করলাম, আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। হ্যাঁ, তো তোমরা অবশ্যই করে জানাবে পরীক্ষা কেমন হলো, কমেন্ট বক্সে জানিও। ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর হ্যাঁ, আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, তাই আর দেরি না করে খুব তাড়াতাড়ি এনরোলমেন্ট করিয়ে নাও। এরপরে সেকেন্ড সেমিস্টারের কিছু ভিডিও নিয়ে চলে আসবো, সেগুলির জন্য ওয়েট করবে। চ্যানেলটা ছেড়ে যাবে না, অনেক উপকৃত হবে আমি আশা করছি। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট তোমাদের এক্সামের জন্য।